স্বাগত জানাচ্ছি। নির্বাচন নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে। পুরো এই আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বেলায়েত হোসাইন। ভোটের ট্রেনের প্রতিদিনই আমরা চেষ্টা করি ভোট নিয়ে, নির্বাচন নিয়ে রাজনীতির মাঠ থেকে কি বক্তব্য উঠে এসেছে সেটি দেখানোর জন্য। সেই ধারাবাহিকতা আজকে আমরা একটু দেখাতে চাই যে আজকে আসলে কারা নির্বাচন নিয়ে কথা বলেছেন। আজকে নির্বাচন নিয়ে কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন নির্বাচিত সরকার ছাড়া সংকট সমাধান চ্যালেঞ্জিং। অন্যদিকে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম ফরওয়ার বলেছেন অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের জন্য বেশি সময় দিলে ষড়যন্ত্র হবে। আর হেফাজত ইসলাম নেতা একই সঙ্গে খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেছেন গণহত্যা, গুম, খুনের বিচার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন হতে পারে না। অন্যদিকে এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেছেন 1 থেকে 1.5 বছরের মধ্যে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচন দিতে হবে, এই আহ্বান তিনি জানিয়েছেন। তো সব মিলিয়ে এটাই ছিল আজকের রাজনৈতিক আলাপন। আমরা কথা বলছিলাম নির্বাচন নিয়ে আজকে রাজনীতির মাঠে কী ধরনের বক্তব্য ছিল সে বিষয়ে। আমাদের সঙ্গে এ বিষয়ে আরেকটু আলোচনা করব। যুক্ত হয়েছেন এনডিএমের চেয়ারম্যান জনাব ববি হাজ্জাজ। ববি হাজ্জাজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে। আপনার কাছে প্রশ্ন, আজকে আপনিও কথা বলেছেন আপনার জাতীয় প্রেস ক্লাবে একটি আলোচনার সময় আপনি বলেছেন যে নতুন বছরে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোড ম্যাপ দিতে হবে। এ বিষয়ে যদি আরেকটু বিস্তারিত বলেন, যেখানে ছাত্ররা বলছে যে গণহত্যার বিচার আগে করতে হবে তারপর নির্বাচন, আপনারা নির্বাচনের জন্য আপনাদের এত তাড়াহুড়া কেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ বেলায়েত। আজকে আমাদের একটা সমাবেশ ছিল প্রেস ক্লাব সম্মুখে, সেখানে কিছু বক্তব্য আমি রেখেছি এবং নির্বাচন সম্বন্ধে যে বক্তব্যটা আমি রেখেছি সেই বক্তব্যটার মূল কথাটা ছিল হলো যে নির্বাচন এবং আপনার রিফর্মস বা সংস্কার এই দুটো সাংঘর্ষিক না, মানে দুটো একই সাথে হতে পারে এবং একই সাথে হবার কথা। আপনি মাত্র আপনার বক্তব্যে যেটা বললেন যে ছাত্ররা বলেছেন, ছাত্ররা না, এটা সবারই কথা, যে এই যে জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে সেটার বিচার হতে হবে এবং একই সাথে এই গণহত্যায় যারা নিহত হয়েছেন তাদের পরিবারের দেখভাল করতে হবে, যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা এবং তাদের পরিবারের দেখভাল করতে হবে। কিন্তু এগুলোর সাথে নির্বাচনের কোনো সম্পর্ক তো আমরা খুঁজে পাচ্ছি না, কারণ এগুলো আলাদা, এগুলো করতেই হবে। নির্বাচন কবে হবে না হবে সাথে এটার কোনো সম্পর্কই নেই এবং এটা গত 4 মাসে ধরে হচ্ছে। আরও ভালোভাবে হয়তো হওয়া প্রয়োজন, আরও এফেক্টিভলি অ্যান্ড এফিশিয়েন্টলি হলে ভালো হয় বলে আমরা মনে করি। তবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রচেষ্টা আছে, তারা করে যাচ্ছেন, সৎভাবেই করে যাচ্ছেন, সো সেখানেও তাদের সাধুবাদ জানাই। কিন্তু এটা আলাদা, নির্বাচন আলাদা। এবং একই সাথে আপনি একটা শব্দ বা একটা বাক্য ব্যবহার করলেন যেটা অনেকেই করছে, যে নির্বাচনের তাড়াহুড়া কিসের। না না, দেখেন, এক হলো তাড়াহুড়া কিন্তু করা হয়নি, মানে আমরা সুনির্দিষ্টভাবে জানতে চেয়েছি যে কিভাবে হতে পারে, কবে হতে পারে। কারণ দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার একটা স্টপ গ্যাপ সরকার, তাদের কিছু দায়িত্ব থাকবার কথা। এই দায়িত্বের ভিতরে প্রধান দায়িত্ব হবার কথা জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেবার। তো জনগণের হাতে যদি ক্ষমতা ফিরিয়ে দিতে হয়, সেটার একটা মাত্র উপায়ের সাথে আমরা পরিচিত, সেইটা হলো নির্বাচন। তো নির্বাচন যখন করা যেতে পারে, যখনই সম্ভব তখনই করা উচিত, যত শীঘ্রই করা সম্ভব তত শীঘ্রই করা উচিত। সেই শীঘ্রইটা 6 মাস হতে পারে, 4 মাস অলরেডি হয়ে গেছে, সেই শীঘ্রইটা 1 বছর হতে পারে, কিন্তু যত শীঘ্রই সম্ভব তত শীঘ্রই করা উচিত। এইটা হলো মূল আলোচনা। কেউ তাড়া দিচ্ছে না, সবাই জানতে চাচ্ছে এবং জানানোটা হয়তো প্রথম মাসে বা প্রথম সপ্তাহে অন্তর্বর্তীকালীন সরকারের একটু দায়িত্ব ছিল আরেকটু ভালোভাবে জানানো। এগেন, আমি তাদেরকে নিন্দা করছি না, কিছু তো সমালোচনা করছি, কারণ আমাদের সরকার, তো আমাদের সরকারের সমালোচনা করার অধিকার নিশ্চয়ই আমাদের আছে, সেই জায়গা থেকে বলছি। কিন্তু নির্বাচন হতে হবে। আর ওই যে ছাত্র জনতা বা বাংলাদেশের জনগণ যেটাই বলেন না কেন, বাংলাদেশের জনগণ যেটা জানতে চায় সেটা জানতে হলেই কিন্তু নির্বাচনের দরকার। মাঝখান দিয়ে যে কোনো গোষ্ঠী বা ব্যক্তি বা গ্রুপ এসে বলতে পারে না যে তারা জানে জনগণ কি চায়, সো জনগণের কাছে যেতে হবে না, নির্বাচনে যেতে হবে না, তার ছাড়াই অনেক কিছু করা যাবে। সো আমি যদি আপনার প্রশ্নের কিছু দূর উত্তর দিয়ে থাকি এইটা। আর আরেকটা জিনিস, সংস্কার নিয়ে যদি আমরা বলি, তাহলে সংস্কার সবসময় চলতে থাকবে। সো সংস্কার যেটা আপনার অন্তর্বর্তীকালীন সরকারের করা প্রয়োজন বা করতে চান, সেটাও নির্বাচন একদিকে, সংস্কার আরেক দিকে। দেখেন, সরকারের পরিধি অনেক বড়, সরকার শুধু একটা কাজ করে না,
যেমন মনে করেন ওই যে দ্রব্যমূল্যের দামও কমাতে হবে একদিকে, জনাব ববি অন্যদিকে হাজজাজ, ইন্ডাস্ট্রিয়াল আমরা সংস্কার এবং নির্বাচন এই দুইটা জিনিস কিভাবে একসাথে চলতে পারে, যদি সংস্কার এবং নির্বাচন একসাথে চলে সেক্ষেত্রে যদি সংস্কার শেষ হওয়ার আগেই নির্বাচন হয়ে যায় তাহলে রাষ্ট্র কী ধরনের সংকটে পড়তে পারে সে বিষয়ে আমরা আপনার সঙ্গে আলোচনা করব। আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আমরা কথা বলছিলাম এনডিএমএ চেয়ারম্যান ববি হাজজাজের সঙ্গে। বিরতির পর আবারও তার সঙ্গে কথা বলবো, নিচ্ছি ছোট্ট একটা বিরতি। স্বাগত জানাচ্ছি ভোটের ট্রেনে আবারও। দর্শক, আমরা কথা বলছিলাম নির্বাচন নিয়ে, নির্বাচন সংস্কার নিয়ে, একই সঙ্গে নির্বাচনের রোডম্যাপ নিয়ে রাজনৈতিক দলগুলো যেই দাবি জানাচ্ছে সে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম এনডিএমএ চেয়ারম্যান ববি হাজজাজের সঙ্গে। তিনি যেটা বলছিলেন যে নির্বাচনের রোডম্যাপ চাওয়ার অর্থই এটা নয় যে নির্বাচন নিয়ে তাড়াহুড়া, এটি নয়, সেটা বরং তারা রাষ্ট্রের কাছে জানতে চায় রাষ্ট্র আসলে কবে নাগাদ নির্বাচনের আয়োজন করবে, সেই অনুযায়ী তারা তাদের রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করবে। ববি হাজজাজ আমাদের সঙ্গে যুক্ত আছেন, কথা বলবো তার সঙ্গে। আমাদের সঙ্গে যুক্ত আছেন এনডিএমের চেয়ারম্যান জনাব ববি হাজজাজ। জনাব ববি হাজজাজ, আপনার কাছে আমার যে প্রশ্নটি ছিল বিরতির আগে আমরা যে প্রশ্নটি করে গিয়েছিলাম যে আপনারা যেটি বলছেন যে সংস্কার এবং নির্বাচন একসাথেই চলতে পারে, অন্যদিকে গণহত্যার বিচারের একটা দাবি আছে। আমি সংস্কার এবং নির্বাচনের প্রসঙ্গে একটু আগে আসতে চাই। একসাথে দুটো চলতে চলতে যদি নির্বাচনটা আগে হয়ে যায়, সংস্কার যদি শেষ না হয়, তাহলে রাষ্ট্র বড় দাগে বা মোটা দাগে কী ধরনের সংকটের মধ্যে পড়বে বলে আপনি মনে করেন? দেখেন, আমার মনে হয় কোনো ধরনের সংকটই পড়বে না, কারণ আসলে প্রথমে একটা জিনিস পরিষ্কার বুঝতে হবে, সংস্কার অন্তহীন, মানে সংস্কারে কোনো শেষ হতে পারে না। সো সংস্কার কন্টিনিউসলি চলতে থাকবে। তবে মনে করেন যেগুলো মোর ইমিডিয়েট দরকার সেগুলোর উপরে নজর বেশি দিতে হবে, এবং সেগুলো পার্মানেন্ট সংস্কার বা সংস্কার মানে কি, কোনো একটা প্রবলেম আছে সেই প্রবলেমের সলিউশনটা নতুন করে তৈরি করে, বা ওই প্রবলেমের কোন সলিউশনটা ভালো কার্যকরী হতে পারে ওই জায়গাটা অ্যাপ্লাই করে ট্রাই করে দেখতে হবে। সো সংস্কার মানেই যে আপনি ট্রাই করবেন, ট্রাই করে সেটা কাজ করবে কিনা। এই যে যেমন মনে করেন এখন আমাদের সাংবিধানিক সংস্কার নিয়ে কথা হচ্ছে, এবং একটা বড় দাগে সবাই এগ্রি করেছে যে আমরা দুকক্ষ বিশিষ্ট সংবিধান, মানে সরি, আমরা পার্লামেন্ট করব। তো দুই কক্ষ বিশিষ্ট সংসদ করলে দুইটা কক্ষে কিভাবে নির্বাচন হবে এটা নিয়ে কিন্তু সবাই ডিসাইডেড না, এবং এটাতে কোনটা ভালো হতে পারে এটা প্রথম দিন আমরা সবাই বুঝবো না। সো এই সব কিছু আসলে ধারাবাহিকভাবে কন্টিনিউয়াস রিফর্মসের মাধ্যমে চলতে হবে। এইটা যেমন একদিকে সত্যি, সো মানে রিফর্মসের শেষ নাই। সো আপনি যদি বলেন যে রিফর্ম শেষ করে দিলে দিব, তাহলে জীবনে বাংলাদেশের নির্বাচনের কথা চিন্তা করতে হবে না। আর দ্বিতীয় আরেকটা জিনিস আছে যে রিফর্ম বড় দাগে করার ইখতিয়ার কার আছে, জনগণ কাকে ইখতিয়ার দিয়েছে। এই যে সাংবিধানিক সংস্কারের কথাই বলছিলাম, সাংবিধানিক সংস্কার কিন্তু আইনগতভাবে আপনার জনগণের আপনার ম্যান্ডেট ছাড়া আপনি করতে পারেন না। তো জনগণের ম্যান্ডেট নিতে হলে আপনার একটা নির্বাচন দিতে হবে। সো এগুলো আরো অনেক কমপ্লিকেশন আছে। সো আমি মনে করি যে সংস্কার একদিকে সংস্কারের মতো চলতে থাকবে, যেগুলো অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারগুলো অ্যাকচুয়ালি বাস্তবায়ন করতে পারেন ওরা করতে থাকবেন, যেগুলো বাস্তবায়ন করতে অনেক সময় লাগবে কিন্তু আসলে কি করা উচিত সেটা নিয়ে আলোচনার দরকার, একটা কনসেনসাসে সবার একটা সম্মতিতে আসা দরকার, সেই সম্মতিতে সবাইকে আনার কাজগুলো করবেন। ইতিমধ্যে একটা নির্বাচন অনুষ্ঠিত হবে হয়তো 6 মাস, হয়তো 1 বছরের মধ্যে। সেই নির্বাচন অনুষ্ঠিত হলে যতগুলো মানে সংস্কার হয়ে গেছে সেগুলো তো বাস্তবায়ন হয়ে গেছে, আর যেগুলোতে একটা সম্মতি আনা হয়েছে সেগুলো তো রাজনৈতিক সরকারও সম্মত, তার মানে তারাও সম্মতি দিয়েছে। সো রাজনৈতিক সরকার নির্বাচনের পর যেই আসুক, আমরা আসি অন্য কেউ আসুক, তারা সম্মতি দিয়েই যেহেতু এসেছেন তাহলে তাদের উপরে দায়িত্ব থাকবে নতুন পার্লামেন্টে, নতুন সংসদে সেগুলো বাস্তবায়ন করা। সো এগেন কোনোভাবে আপনি যেই দিকেই তাকান, এক তো এই দুটো জিনিস সংস্কার আর নির্বাচন সাংঘর্ষিক না, দ্বিতীয় দিকে আর অনেক ভাবে বলতে পারি যে সংস্কারটা করার জন্য কিন্তু আপনার এই নির্বাচনটা প্রয়োজন। কিন্তু আপনার কথা ধরে যদি বলি সংস্কার এবং নির্বাচন সাংঘর্ষিক না, সেক্ষেত্রে আরেকটি বড় প্রশ্ন রাজনীতির মাঠে জোরালোভাবে আছে, সেটা হচ্ছে যে বিগত 15 বছরে আওয়ামী লীগ সরকারের আমলে যত গুম খুন হত্যা হয়েছে সেগুলোর বিচার আগে করতে হবে, বিশেষ করে জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে হবে, তারপর নির্বাচনে যেতে হবে। এই বিচার প্রক্রিয়াগুলো সম্পন্ন না করেই যদি নির্বাচনের দিকে এগিয়ে যায় তাহলে রাজনীতিতে আওয়ামী লীগের যেই দোদুল্যমান অবস্থান তৈরি হবে বা আওয়ামী লীগকে নিয়ে একটা সংকট তৈরি হবে, সেইটা রাষ্ট্র কীভাবে কাটিয়ে উঠবে? আচ্ছা, প্রথমত
যে কোনো কিছুর বিচার প্রক্রিয়া অনেক লম্বা হতে পারে। আমরা বাংলাদেশের আমাদের আপাতত মানে এখন যে আইনের কাঠামো আছে সেই আইনের কাঠামোর মাধ্যম দিয়ে অনেক বিচার প্রক্রিয়া আমরা দেখেছি 20 বছর, 15 বছর, 25 বছর। তাহলে আমরা কি নির্বাচনের জন্য 25 বছর অপেক্ষা করব? একই সাথে আপনি যে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের কথা বলছেন বা এর আগে যে গুমখুনগুলো আওয়ামী লীগ সরকার করেছে সেগুলো নিয়ে আমি নিজেও মানে আমার দলের পক্ষ থেকে আমি নিজেও অন্তর্বর্তীকালীন সরকারকে প্রপোজালস দিয়েছি, আবেদন জানিয়েছি যে আপনার স্পিডি ট্রায়াল ট্রাইব্যুনাল তৈরি করার, যেন 3 মাসের ভেতরে মানে স্পিডি ট্রায়াল ট্রাইব্যুনালই অল্প সময় এটা করতে পারে, যেন অল্প সময় 3 থেকে 4 মাসের ভেতরে স্পেশালি জুলাই আগস্টের যে হত্যাকাণ্ডগুলো হয়েছে এবং যে এই গণহত্যার যে প্রচেষ্টা হয়েছে সেগুলোর বিচার যেন তাড়াতাড়ি করা যায়। কিন্তু আনফর্চুনেটলি দুঃখজনক মানে দুঃখের সাথে আমি আপনাকে বলতে পারি যে এখনো এরকম কোনো স্পিডি ট্রায়াল ট্রাইব্যুনাল তৈরি করা হয়নি। তো স্পিডি ট্রায়াল ট্রাইব্যুনাল যদি তৈরি করা না হয় তাহলে এই ধরনের বিচার প্রক্রিয়া 15 বছর চলে যেতে পারে। প্লাস আপনি যে বলছেন এই যে গত 15.5 বছর যত গুমখুম, এগুলোর বিচার আসলে অনেক লম্বা সময় ধরে হতে পারে। তাহলে আপনি বলবেন যে একটা খুনের বিচারের জন্য 18 কোটি বাংলাদেশের জনগণের নির্বাচন বা ভোট দেবার অধিকার আপনি 10 বছর ধরে রাখবেন? মানে আপনি যদি একবার একটু জিজ্ঞেস করেন বাংলাদেশের জনগণের কাছে যে জিজ্ঞেস করেন, এগেন আমি অনেকের কাছে জিজ্ঞেস জনাব ববি হাজাজ, কিন্তু যেই জুলাই বিপ্লবের উপর দাঁড়িয়ে এই সরকার, সেই জুলাই হত্যাকাণ্ডের বিচারটা তো অন্তত এই সরকারকে করে যেতে হবে, সে বিষয়ে কি বলবেন? এগেন কোনো বিচার কাউকে করে যেতে হবে না, তবে সঠিকভাবে করতে হলে যদি আমরা স্বল্প সময়ে করতে চাই তাহলে স্পিডি ট্রায়াল ট্রাইব্যুনাল একটা সলিউশন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এই সলিউশনটা এখনো নেননি। তো ওনারা যদি না নেন, এবং এগেন বাংলাদেশে কিন্তু আইন আছে, সো লোয়ার কোর্ট, তারপর হাই কোর্ট, তারপর আবার অ্যাপিল, তারপর আবার রিটার্ন অ্যাপিল, এগুলো করে যে কোনো একটা স্পেসিফিক বিচার 10 বছর 15 বছর পার হয়ে যেতে পারে। মানে যে কোনো, আমি আইনজীবী না, তবে আইনের তো এনাফ আমরা দেখেছি, এনাফ পড়াশোনাও করেছি, আমাদের নিজেদের নামে যেহেতু কেস আছে আমাদের বারবার কোর্টের কাঠগড়ায় যেতে হয়েছে। সো সেই জায়গা থেকে আপনাকে বলছি যে আপনি ওইটা যদি বলেন যে পুরা বিচার প্রক্রিয়া শেষ হবে, দেখেন এখনো আজকে থেকে 30 বছর আগের অনেক মামলা আছে বিচার প্রক্রিয়া বাংলাদেশে শেষ হয়নি। এইগুলো যদি আপনি মানে এইসব রিকোয়ারমেন্ট যদি আপনি বেঁধে দেন তাহলে বাংলাদেশের নির্বাচন কখনো হবে না। এবং আমার একটা ছোট্ট কথা যা শেষ করি, জুলাই আগস্টের আন্দোলনে জনগণ যে নেমেছিল, জনগণের মূল দাবি ছিল কিন্তু তাদের অধিকার, এবং তাদের অধিকারের অন্যতম যেটা লুণ্ঠিত হয়েছিল সেটা ছিল ভোট দেবার অধিকার। তারা যদি ভোট দিতে পারতো তাহলে হাসিনা সরকার আজকে না ভাই, আজকে থেকে 10 বছর আগেই শেষ হয়ে যেত। তারা ভোট দিতে পারেনি বলে এই জিনিসগুলো চলেছে। আপনারা এখনো যদি বলেন যে না এইটা শেষ ওইটা শেষ, ভোটের আগে এটা হতে হবে, ভোটের আগে ওটা হতে হবে, এগেন অনেক কিছু এমনিও হতে হবে। আমরা দেখতে চাই যত শীঘ্রই সম্ভব জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচার, এবং তার জন্যই কিন্তু স্পিডি ট্রায়াল ট্রাইব্যুনালের কথা বলছি। কিন্তু এইটার সাথে ওটা ট্যাগ করে দিয়েন না, একটার সাথে আরেকটা ট্যাগ করার কোনো কারণ আমি দেখি না। ধন্যবাদ জনাব ববি হাজাজ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আমরা কথা বলছিলাম এনডিএম এর চেয়ারম্যান ববি হাজাজের সঙ্গে। তিনি আমাদেরকে বলছিলেন নির্বাচন, রোডম্যাপ, সংস্কার এবং একই সঙ্গে আওয়ামী লীগের গণহত্যার বিচার, এই বিষয়ে আমরা তার সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। নিচ্ছি ছোট্ট আরেকটা বিরতির পর ফিরে এসে জানাবো সংসদীয় আসনের পরিক্রমা। স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন। প্রতিদিনই ভোটের ট্রেনে আমরা কথা বলি যে কোনো একটি সংসদীয় আসন সম্পর্কে। এখনও আমরা উত্তরের যে সংসদীয় আসন সেগুলো নিয়ে কথা বলছি। আমরা কথা বলেছি দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারীর সংসদীয় আসনগুলো সম্পর্কে। সেই ধারাবাহিকতা আজকে আমরা কথা বলবো রংপুর 1 আসন সম্পর্কে। রংপুর 1 আসন জাতীয় সংসদের 19 নম্বর আসন। এই আসনটি রংপুর সিটি কর্পোরেশনের 1 থেকে 8 নম্বর ওয়ার্ড এবং গঙ্গাচড়া উপজেলা নিয়ে গঠিত। এই আসনটিতে মোট জনসংখ্যা 6,56,970 জন, মোট ভোটার 2,87,984 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,45,132 জন আর নারী ভোটার 1,42,852 জন। রংপুর 1 আসন নিয়ে এই ছিল আজকের সংসদীয় আসনের পরিক্রমা। আজকের ভোটের ট্রেনে আমরা কথা বলেছি নির্বাচন, সংস্কার, গণহত্যার বিচার সম্পর্কিত নানা আলোচনা আমরা করেছি। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এনডিএম এর চেয়ারম্যান জনাব ববি হাজাজ। এই ছিল আজকের ভোটের ট্রেনের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।